আচ্ছা, চলুন সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। এই পর্বে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং ক্লাসিক উপকথা বিশ্লেষণ করব, নেকড়ে ও সিংহ। শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে কিন্তু এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা লুকিয়ে আছে। গল্পটা এমন এক চোরকে নিয়ে যে নিজেই আরেকজনের কাছে সব খুইয়ে দোষে। এই ছোট্ট অথচ পাওয়ারফুল গল্পে কিভাবে ক্ষমতার সমীকরণ আর অধিকারের ভ্রান্ত ধারণা ফুটে উঠেছে সেটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। সবচেয়ে মজার ব্যাপারটা হলো এর পেছনের চরম আইরেনি বা পরিহাসটা। একটু ভাবলেই বোঝা যায়, একজন চোর যার নিজেরই চুরি করা মালের উপর কোনো বৈধ অধিকার নেই, সে যখন সেই একই জিনিস অন্যের হাতে ছিনতাই হওয়ার পর অবিচারের অভিযোগ তোলে, তখন পরিস্থিতিটা ঠিক কেমন দাঁড়ায়। এটাই হলো আমাদের আজকের ব্যাখ্যার মূল ফোকাস। আমরা গভীরভাবে দেখব কিভাবে একজন অপরাধী নিজের অপরাধ বেমালুম ভুলে গিয়ে নিজেকেই উল্টো ভুক্তভোগী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে। অধ্যায় ১, চুরি যাওয়া মেষশাবক। গল্পের শুরুতেই দেখা যায় একটা নেকড়ে সবেমাত্র একটা নিরীহ মেষশাবক চুরি করে নিজের গুহার দিকে নিয়ে যাচ্ছে, স্রেফ মজা করে খাবে বলে। অধ্যায় ২, আরও বড় এক শিকারীর আগমন। ঠিক এই জায়গাতেই গল্পের পুরো পাওয়ার ডাইনামিক বা ক্ষমতার বিন্যাসটা হঠাৎ করেই পুরোপুরি উল্টে যায়, যখন দৃশ্যপটে হাজির হয় আরও বড় এবং ভয়ঙ্কর এক শিকারী। ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত আর আকস্মিকভাবে ঘটে যায় এখানে। ধাপ ১, নেকড়ে তার গুহার জন্য মেষশাবক চুরি করল। ধাপ ২, নিশ্চিন্ত মনে পালানোর সময় অপ্রত্যাশিতভাবে একটা আস্ত সিংহ সোজা তার সামনে এসে হাজির। আর ধাপ ৩, সিংহটা বিন্দুমাত্র কোনো অজুহাত বা ব্যাখ্যার ধার না ধরেই মেষশাবকটিকে নেকড়ের কাছ থেকে এক হ্যাচকায় ছিনিয়ে নেয়। মানে, যে মেষশাবকের ওপর নেকড়ের নিজেরই আসলে কোনো ন্যায্য অধিকার ছিল না, সেটা চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেখে সে তো একেবারে থমকে যায়। এরপরই আসে আমাদের অধ্যায় ৩, নেকড়ের ভণ্ডামিপূর্ণ প্রতিবাদ। শারীরিক শক্তিতে এই বিশাল সিংহের সাথে যে একেবারেই পেরে ওঠা যাবে না, সেটা বুঝতে পেরে নেকড়েটা বেশ কিছুটা পিছিয়ে একটা নিরাপদ দূরত্বে চলে যায়। আর তারপর একেবারে গভীরভাবে আহত হওয়ার ভান করে সে তার অভিযোগ জানাতে শুরু করে। নেকড়েটা চিৎকার করে বলে ওঠে, আমার সম্পত্তি এভাবে নিয়ে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। একটু খেয়াল করলে কিন্তু এই কথাটার চরম হাস্যকর দিকটা চোখে পড়বে। মানে সিরিয়াসলি, যে নেকড়েটা মাত্র কয়েক মিনিট আগে নিজেই চুরি করে আনলো, সে এখন সেই একই জিনিসকে নিজের সম্পত্তি বলে দাবি করছে। চোরের মুখে এমন অধিকারের কথা সত্যি অবাক করার মতো। এখানে মূল পরিহাসটা একদম জলের মতো পরিষ্কার। একদিকে রয়েছে নেকড়ের সে অদ্ভুত ভ্রান্ত দৃষ্টিভঙ্গি। সে রীতিমতো বিশ্বাস করতে শুরু করেছে যে মেষশাবকটা তার সম্পত্তি, আর এর ওপর তার ১৬ আনা ন্যায্য অধিকার রয়েছে। কিন্তু নিরেট বাস্তবতাটা আসলে কি? বাস্তবতা হলো এটা স্রেফ একটা চুরি করা মেষশাবক, এবং এর ওপর নেকড়ের বিন্দুমাত্র কোনো ন্যায্য দাবি নেই। সে এমন একটা জিনিসের ওপর অধিকার ফলাতে চাইছে যেটা আসলে কোনোদিনও তার ছিলই না। অধ্যায় ৪, সিংহের বিধ্বংসী যুক্তি। নেকড়েটা বেশ দূরে থাকায় সিংহ তাকে তাড়া করে শারীরিকভাবে শাস্তি দেওয়ার বদলে ঠিক করল মুখের কথায় তাকে একটা চরম শিক্ষা দেবে। ক্লাইম্যাক্সটা ঠিক এখানেই। সিংহ অত্যন্ত ঠান্ডা মাথায় তীক্ষ্ণভাবে প্রশ্ন ছুড়ে দেয়, আপনার সম্পত্তি? আপনি কি তা কিনেছেন, নাকি মেষপালক আপনাকে তা উপহার দিয়েছেন? দয়া করে বলুন তো, আপনি তা কিভাবে পেলেন? সিংহের এই জাস্ট একটা মাত্র প্রশ্ন নেকড়ের ওই ফাঁপা অভিযোগের সমস্ত অন্তঃশ্বাস শূন্যতাকে একেবারে উলঙ্গ করে দেয়। কোনো রাগ বা হুঙ্কার নয়, বরং চরম ঠান্ডা মস্তিষ্কে নিখুঁত যুক্তির মাধ্যমে সিংহ এখানে নেকড়ের ভণ্ডামির ভিতটাই নাড়িয়ে দেয়। সিংহ অত্যন্ত পদ্ধতিগতভাবে নেকড়ের এই মালিকানার মোহকে ভেঙে কুড়িয়ে দেয়। যখন নেকড়ে দাবি করে এটা তার সম্পত্তি বা তার অধিকার, সিংহ তখন সম্পত্তির বৈধতার সাধারণ দুটো উপায় সামনে নিয়ে আসে। নেকড়ে কি এটা কিনেছে? উত্তর হল না। এটা কি তাকে উপহার দেওয়া হয়েছে? একেবারেই না, বরং এটা পুরোপুরি চুরি করা হয়েছিল। সিংহ একদম পরিষ্কার প্রমাণ করে দেয় যে অবৈধভাবে পাওয়া কোনো জিনিসের উপর অধিকার দাবি করাটা নিছকই একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। আমরা এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। শেষ করার আগে এই চিন্তার উদ্রেককারী প্রশ্নটা সবার সামনে রেখে যেতে চাই। যখন একজন চোর তার অবৈধ লাভের জন্য অবিচারের অভিযোগ তোলে, তখন আসল ভুক্তভোগী কে?
নেকড়েটা অভিচারের অভিযোগ করেছিল ঠিকই, কিন্তু ভেবে দেখলে বোঝা যায় মেষশাবকটা তো প্রথম থেকেই তার ছিল না। একজন চোরের মুখ থেকে ন্যায়ের বুলি যে কতটা অর্থহীন আর হাস্যকর হতে পারে, এই উপকথা তারই এক কালজয়ী দৃষ্টান্ত। এই প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা বরং এখন আমাদের সবার ওপরেই থাকল।